পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে শুধরানো, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করা। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না। যোগ্যহীন মানুষগুলোই সবসময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকে। তাই সমালোচকদের কথায় কখনো মনোযোগ দিবেন না। আপনার মন যা বলে সেটাই করবেন। ইনশাল্লাহ তাতেই আপনার সফলতা আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে যেহেতু ঈদ চলে এসেছে, এই জন্য ঘর দোর সবাই কিন্তু পরিষ্কার করছে। একটু ব্যস্ত সময় পার করছি, যার কারণে কাজটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রতিদিন তো টুকিটাকি কাজকর্ম চলতেই থাকে। এই সংসার জীবনে তো ব্যস্তময় জীবন থাকবেই, আর কাজকর্ম এগুলো থেকে কখনো নিজেকে সরিয়ে রাখতেও পারবো না। তো আজকে সব কিছু আর কি ফেলে দিয়ে তারপর কোমর বেঁধে নেমে পড়েছি। যখন কাজ করা শুরু করি তখন মনে হয় যে কাজটা আসলে খুব সহজ, কিন্তু যখন কাজ না করে বসে থাকি তখন কিন্তু মনে হয় এই কাজগুলো কিভাবে করব আর পারবো কি না। সব কিছু মিলিয়ে হয় কি যে একটা অলসতামি কাজ করে। তো এই জন্য আজকে সকালবেলা খুব তাড়াহুড়ো করেই নেমে পড়েছি যে আজকে পুরো বাসাটাই একটু পরিষ্কার করে নিব। আমরা অনেকেই আছি যারা কাজ করব করব বলে রেখে দিই, কিন্তু কাজটা করা হয় না। তো পরিশেষে দেখা যায় কি কাজগুলো কিন্তু অনেকটাই জমে থাকে, আর সেই কাজগুলো শেষে কিন্তু পাহাড় সমান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তারপর নাস্তাগুলো সব কিছুই কিন্তু অনেক কিছুই অফ ক্যামেরাতে করে নিয়েছি, আর এদিকে ঘরের সব কিছু ক্লিন করে নিচ্ছি। যখন মনে করি যে কাজ করতে পারবো না, শুয়ে থাকবো বা বসে থাকবো, তো তখন কিন্তু দেখা যায় যে কাজ করতে আরও বেশি খারাপ লাগে, কাজ করতে ইচ্ছা করে না। তো যখন কাজে হাত লাগিয়ে দিই তখন কিন্তু একটার পর একটা কাজ করতেই থাকি। দেখা যায় কি যে আপনি যদি একটা টার্গেট নিয়ে কাজ করেন তাহলে সেই কাজটা কিন্তু খুব সহজে হয়, আর যদি একটু অলসতামি করেন তাহলে কিন্তু কাজ করতে ইচ্ছাই করে না। তো আজকে তেমনই একটা অবস্থা যে আজকে চিন্তা করেছি যে 2 ঘন্টার ভিতরে ঘরের সব কাজগুলো কমপ্লিট করে নিব। আর ছোট ছেলেকে নিয়ে ওর বাবা বাসার নিচে চলে গেছে, বলে যে তুমি কাজ করো। আর ও যেহেতু কান্নাকাটি করছে, তো ওকে আমি বাহির থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ছোট মানুষ তো, যখন দেখে আমি কাজ করি ওর সাথে খেলি না, তখন ওকে সময় দিই না। তো এই জন্য হয় কি পাশে পাশে ঘোরাঘুরি করে আর কান্নাকাটি করে। তো এগুলো ওর বাবা যখন দেখতে পেল, তো তখন বলল কি যে আচ্ছা তুমি কাজ করো, ও যেহেতু এত জ্বালাতন করছে তো আমি ওকে নিয়ে যাই। তো ওকে নিয়ে যাওয়ার পরেই আর কি কোমর বেঁধে তারপর নেমে পড়েছি। এই কাজগুলো প্রতিদিন করতেই থাকি, কিন্তু একটা সময় হয় কি যে দৈনিক যদি একটা চিন্তা করি যে আজকে ঘরের অনেক কাজ করব, তখন কাজগুলো করা হয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, তখন আবার শরীরটা ছেড়ে দেয় বা খারাপ লাগে। তো কোনো একটা সময় গিয়ে দেখা যায় কি যে ওই কাজগুলো আর করতে ইচ্ছা করে না। তো ঈদের বেশি দিন যেহেতু বাকি নেই, আর ঈদে এবার বাড়িতেও যাওয়া হবে না। তো আমরা বেশিরভাগ সময়ই দেখা যায় ঢাকাতেই থাকি। এই ঈদের সিজনে কেন আমরা বাড়ি যাই না তার বিশেষ একটা কারণ আছে। মাঝে মাঝে দেখা যায় কি যে রমজানের ঈদে যাওয়া হয়, কিন্তু এই কুরবানির ঈদটাতে তেমন একটা যাওয়া হয় না। কারণ এই সময় ছেলের স্কুলে তেমন একটা ছুটি দেয় না, খুব সীমিত সময় ছুটি থাকে। তো এই জন্য আর কি সব কিছু মিলিয়ে আর হচ্ছে এত পরিমাণে দেখা যায় যে যানজট হয়, যার কারণে ভিড়ভাট্টার মধ্যে ওদেরকে নিয়ে না আমার একদমই বের হতে ইচ্ছাও করে না। তো এই সব কিছু মিলিয়ে না আর কি ঈদের সিজনটায় আমরা বাড়িতে যাই না তেমন একটা, খুব কমই যাওয়া হয়। তবে এবার আশা আছে যে ঢাকাতেই আমরা কুরবানি দিব। যদিও বাড়িতে কুরবানি দেয়া হয়, তো ঢাকাতে কখনো আমরা কুরবানি দেই নেই। তো ভাবছি এইবারে দেখা যাক কি করা যায়।
যখন আমরা দুজন ছিলাম তখন এই কুরবানির ব্যাপারগুলো নিয়ে কিন্তু তেমন একটা মাথা ব্যথা থাকতো না। আর এখন যেহেতু বাচ্চারা আছে তো ওদের দিকে তাকিয়ে অনেক কিছুই কিন্তু আমাদের মা বাবাদের করতে হয়। এই যে কাজগুলো করছি এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করা হয়। কোনো সময় আপনাদের সাথে শেয়ার করি, আবার কোনো সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। প্রতিদিনের কাজগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার আপুরা দেখতে দেখতেও একটু বিরক্ত হবেন। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি অনেক আপুরাই ইউটিউবে কিন্তু ঘর ক্লিন করছে। ঈদের আগে কিন্তু বাসাটা সবাই মোটামুটি ডিপ ক্লিন করে নেয়। তো ঈদের আগে আমার ডিপ ক্লিনটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভাবছি আজকে রান্নাবান্নার চাপটা একটু কমিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি ঘরের সব কাজগুলো করে নিব। এই কাজগুলো প্রতিদিন করতে করতে হাঁপিয়ে উঠেছি। এখন মাঝে মাঝে ইচ্ছা করে এই সংসার জীবন থেকে একটু রেস্ট নিতে চাই, কিন্তু যতই চাই না কেন সেটা তো কখনোই পসিবল না। তো সব কিছু আর কি ভুলে গিয়ে তারপর নিজের সংসারে ভালো মতো মনোযোগ দিয়ে কাজ করছি আর কি। তো এ পর্যায়ে ভিডিওর সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিওতে কিন্তু বাইরে থেকে কিছু সাউন্ড আসছে। তার কারণ আমি আগেও বলেছি যে আমার বাসার আশেপাশে অনেক বিল্ডিংয়ে কাজ চলে। আমি ইচ্ছে করলে রাতে ভয়েস দিতে পারি, তখনও আমার বিল্ডিংয়ের উপরেও কাজ চলে। তো সব কিছু মিলিয়ে আর কি আমার ভয়েস দিতে অনেকটাই সমস্যা হচ্ছে। আমার এই রুমটা আমি দৈনিক যে কতবার পরিষ্কার করি আর কতবার ঝাড়ু দিই সেটা হয়তো বা আমি নিজেও জানি না। তো বাচ্চা মানুষ থাকলে আর কি যেটা হয় যে একটা বিছানা বলেন বা ডাইনিং টেবিল বা সোফা যা কিছুই বলেন না কেন, একটা দিনে আমরা মায়েরা কিন্তু কতবার যে গুছাই তার কোনো হিসেব থাকে না। আমি জানি না আমার প্রিয় সব আপুরা আমার সাথে এই অবধি আছেন কিনা। যদি থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে যেই পরিমাণে ভিউজ আসে সেই পরিমাণে কিন্তু লাইক একদমই পড়ছে না। আর গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিওতে এভারেজ যে ভিউ ডিউরেশন ওটা কিন্তু অনেকটাই কম আসে। আমি কিন্তু সব সময় সবার ভিডিও ফুল ওয়াচ করি। হ্যাঁ, এটা ঠিক যে আমি সবার ভিডিওর কমেন্টে লম্বা লম্বা কমেন্ট করতে পারি না। আর এই কারণে অনেক আপুমণিরা হয়তোবা মনে করেন যে এই আপুটা হয়তোবা আমাদের ভিডিও দেখে না। হ্যাঁ আপু, আমি সবার ভিডিও সবসময় ফুল ওয়াচ করি। ফুল ওয়াচ না করলে যে একটা চ্যানেলের কতটা মারাত্মক ক্ষতি হয় সেটা কিন্তু আমি জানি, যেহেতু আমার আগের চ্যানেল আমি অফ করে দিয়েছি। তো সেই সব আপুদেরকে বলবো প্লিজ আপু, কেউ এমন কিছু মনে করবে না যে আমি তোমাদের ভিডিও দেখি না। আমি একটা সেকেন্ড কারো ভিডিও টেনে টুনে দেখি না। আমি যে কাজগুলো করলাম এই কাজগুলো যদি আমি সম্পূর্ণ তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি তাহলে দেখা যাবে সেটা কিন্তু 30 থেকে 40 মিনিট হয়ে যাবে। তো যখন ভিডিও এডিটিং করি তখন কিন্তু ভিডিও টেনে টুনে কেটে অনেক ছোট করে তারপর তোমাদের সামনে তুলে ধরি। তো দেখা যায় একটা ভিডিও 10 থেকে 12 মিনিট হয়। তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিবে প্লিজ। তো আজকে আমি এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছেন, এই পাপোশগুলো হয় কি যে প্রতিদিন কিন্তু আমাদের পরিষ্কার করা সম্ভব না। আর বৃষ্টির সিজনে কিন্তু এগুলো পরিষ্কার করলে বা ভিজিয়ে রাখলে কিন্তু শুকাতেও অনেকটাই সময় নেয়। আমরা কিন্তু এই পাপোশগুলোকে দেখা যায় কি যে 10 দিন 15 দিন পর পর আমরা ধুয়ে থাকি। তো মাঝে মাঝে দেখা যায় এগুলোর উপরে বালু পড়ে বা পায়ের নিচে পড়লে কীরকম একটা মনে হয়। তো এই সময়টা কিন্তু আমরা এভাবেই পরিষ্কার করে নিতে পারি। আমাদের কাপড় ধোয়ার যে ব্রাশটা থাকে আমি সেটা দিয়েই কিন্তু এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর ভিতরে যে বালু বা চুল আছে বা যে কোনো ধরনের সুতা পরে দেখা যায় কি যে এর ভিতরে সুতা বা চুল এগুলো কিন্তু আটকে থাকে। আপনি চেষ্টা করলেও কিন্তু সেগুলো বের হতে চায় না। আর এগুলো কিন্তু এই ব্রাশের সাহায্যে খুব সহজেই উঠে গেছে। আমি ম্যাক্সিমাম সময় এভাবেই আমার পাপোশগুলোকে পরিষ্কার করি।
দেখা যায় যে সারাদিন এটা ভেজানো সম্ভব না, আর বারবার একটা জিনিস ভেজালে আমার কাছে মনে হয় যে সেটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি এরকমই করে থাকি, কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করা হয়নি সেটা। যতদিন বেঁচে থাকবো কাজকর্ম, সংসার এগুলো তো থাকবেই। তবে সেই কাজকর্ম যদি একটু আপনি টার্গেট নিয়ে করার চেষ্টা করেন, তাহলে দেখবেন কি যে খুব অল্প সময়ের মধ্যে আপনি কাজটাও করতে পারলেন, আর একদিকে আপনার অনেকটা সময় বেঁচে গেল। বিশেষ করে আমরা যে ইউটিউবে যে আপুরা কাজ করে থাকি, তো তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় কি নিজের জন্য কোনো সময়ই থাকে না। তো যদি কাজগুলোকে হিসেব করে করা হয় তাহলে কিন্তু আমাদের হাতে অনেকটা সময় বেঁচে থাকে। আমি কিন্তু এই পাপোশ দুটোকে ভালো করে পরিষ্কার করেছি। ভিতরে দুই একটা চুল ছিল, ময়লা ছিল, সুতো, এগুলো কিন্তু উঠে আসছে। আর এই যে বাথরুমের সামনে যে পাপোশটা রাখি, দেখেন এর ভিতরে কিন্তু অনেক ময়লা ছিল, একদম কিন্তু এই যে ব্রাশটা কালো হয়ে গেছে। তো মোটামুটি আমি কিন্তু সবগুলোকে একদম পরিষ্কার করে নিয়েছি। এভাবেই আপনারা পরিষ্কার করবেন, তাহলে দেখবেন বারবার ভেজাতেও হবে না। তো আমি আমার ঘরের কিন্তু অনেকগুলো কাজ একদম তাড়াহুড়ো করেই করেছি। বেশি সময় লাগেনি, মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আমি ঘরের অনেক কাজ করে ফেলেছি। সব কিছু কিন্তু শেয়ারও করিনি, আর সবগুলো শেয়ার করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগবে। তো ওখানে কাজকর্ম শেষ করেছি, তারপর ছেলে এসেছে, ওকে মোটামুটি একটু নাস্তা করিয়ে তারপর সোজা চলে এসেছি কিচেনে। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আইড মাছ রান্না করছিলাম। তো ওর কিছু বাকিটা মাছ রয়ে গেছে ফ্রিজে। ভাবছি ওই মাছটা যদি বেশি দিন ফ্রিজে থাকে তাহলে দেখা যাবে কি যে ওই মাছটা খেতে আর ভালো লাগবে না। ফ্রিজে বেশি সময় মাছ থাকলে বা মাংস থাকলে আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। যখন যে খাবারটা বাজার থেকে বা যে বাজারটা নিয়ে আসে, তো ওই সময় দেখা যায় কি ওই খাবারটা যখন রান্না করি ওই সময় যে মজাটা লাগে সেই মজাটা কিন্তু দ্বিতীয়বার আমি পাই না। আমার মনে হয় যে সব আপুরাই এমনটা মনে করে। আমি যখন ভিডিওতে কথা বলতেছিলাম আমার মাথার উপরে মিস্ত্রিরা অনেক কাজ করতেছিল, প্রচুর পরিমাণে সাউন্ড আসতেছিল। আমার আপুদের অবশ্যই দেখতে ভিডিওটি কষ্ট হবে, তারপরও সবার কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি, সবাই একটু ম্যানেজ করে নেবেন। গত ভিডিওতে আমি যে আইড় মাছটা রান্না করেছিলাম, ওখানে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমিও এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু তুমি যেহেতু মাছটা হালকা ভেজেছো তেলে, আমি কিন্তু ভাজি করি না, আমি সোজা ডিরেক্টলি রান্না করি। তো সেই আপুর কথা মতোই আজকে রান্নাটা করলাম আর কি। যেহেতু রান্নার পরে ভয়েস দিচ্ছি, এই জন্য কিন্তু বুঝতে পারছি যে মাছটা খেতে কতটা ভালো হয়েছিল। এই মাছটা যদিও অনেক সফট, তারপরেও সেদিনকার যেহেতু ভেজে রান্না করছিলাম, তার থেকে এভাবে রান্নাটা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। তো সেই আপুকে বলবো, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আইডিয়া দেওয়ার জন্য। অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু জানি না, তো কিছু কিছু আপুদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি। তো এখানে কিন্তু আমি আলু দিয়ে কষাতে পারিনি, যেহেতু মাছটা অনেক নরম সেই জন্য। তো আলুগুলোকে আমি কিন্তু পরে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করিনি, তাহলে মাছগুলো ভেঙে যাবে। অলরেডি কিন্তু আমি কোনো নাড়াচাড়া না করাতেই কিন্তু অনেকটা মাছ ভেঙেও গিয়েছে। আমি এখানে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপর কিন্তু মাছটাকে নামিয়ে নিব। আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন কিংবা নতুন ভিজিট করেছেন, আর চাইলে আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।